নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন টাইটেল আর থাম্বনেল দেখে। তো হ্যাঁ, এটা কিন্তু একটা খুবই সমস্যার ব্যাপার হয়ে গিয়েছে, কারণ আমরা প্রত্যেকেই এই পর মাসের মধ্যে জেনে গেছি যে সারা বিশ্ব জুড়ে কিন্তু জ্বালানির সংকট দেখা দিয়েছে, যার ফলে গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো কোথাও কোথাও হয়তো এখন আপাতত ঠিকঠাক হয়েছে হয়তো কিছুটা, আবার কিন্তু অনেক জায়গায় এখনও পর্যন্ত ঠিক হয়নি। আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এতদিনে আমরা যেটা জানতাম যে শহরেই হয়তো একমাত্র গ্যাসের ব্যবহারটা বেশি হয়, কারণ ওখানে জ্বালানির অভাব রয়েছে। আর আমাদের গ্রামের দিকে জ্বালান যেহেতু এত পরিমাণে পাওয়া যায়, জ্বালানির কোনো অভাব নেই, সেজন্য হয়তো গ্যাসটা এখানে কম ব্যবহারই হয় আর জ্বালানের রান্না বেশি হয়। তবে এই যে সংকটটা দেখা দিয়েছে, যার ফলে দেখা গেল গ্রামে শহরে সব জায়গায় একই রকম অবস্থা। কারণ গ্রামে জ্বালান থাকলেও এখন কিন্তু মানুষজন আর জ্বালানে সেই কাঠের জালে উনানে আর রান্না করছে না। প্রত্যেকের বাড়িতে গ্যাস রয়েছে, প্রত্যেকেই কিন্তু কম বেশি গ্যাসে রান্না করে। তো এই যে সমস্যাটা হয়েছে শহর গ্রাম সব জায়গাতেই, কারণ প্রত্যেক বাড়িতেই দেখা গেলে এই দু তিন মাসের মধ্যে কয়েক মাসের মধ্যে যা দেখা গেল প্রত্যেকের বাড়িতেই একই রকম সমস্যা। কারোর বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছে, রান্না বন্ধ হয়ে গিয়েছে, কারো আবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পুনরায় আবার সেই জ্বালানে রান্না করা শুরু করে দিয়েছে। তো এতক্ষণ আমি যা বললাম আর পরবর্তী সময়ে আজকের ভিডিওতে যা বলবো হয়তো অনেকেই জেনে গেছেন, কারণ যারা গ্যাস নিয়ে সচেতন, যারা এই কমাসের মধ্যে এই যে জিনিসটা বুঝে গেছেন গ্যাস সম্পর্কে, যে কতটা খরচ করতে হবে, কিভাবে গ্যাস বাঁচাতে হবে, কিভাবে একটু দুদিন বেশি যদি আমি গ্যাসটাকে বাঁচিয়ে রান্না করতে পারি কতটা ভালো হবে। তো অনেকেই সচেতন, অনেকেই জেনে গেছে। আবার যারা কিন্তু জেনে বুঝেও একটু গ্যাস বেশি খরচ করে ফেলেন, অপচয়টা বেশি করেন, আবার অনেকেই হয়তো জানেন না গ্যাস সম্পর্কে অনেক কিছুই জানার রয়েছে, কিভাবে রান্না করলে আমরা একটা গ্যাসকে 2.5 থেকে 3 মাস পর্যন্ত চালাতে পারবো। যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা কম তারা কিন্তু অন্তত 3 থেকে 3.5 মাস পর্যন্ত একটা গ্যাসকে চালাতে পারে। তো না চালিয়েও যারা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেন, তো তাদের জন্যই আজকের ভিডিওটা, তো সবার জন্যই। তো আপনারা অবশ্যই করে আজকের ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এখন আমি নিচে যাব, গিয়ে গ্যাসের যা কিছু হয় সিলিন্ডার থেকে শুরু করছে সব কিছুই আপনাদেরকে এখন দেখাবো বা বলবো। আজকের ভিডিওতে একটু বেশি কথাই বলবো, কাজ কম দেখাবো, তো আপনারা একটু দেখতে থাকুন। আমি একটা সিলিন্ডার নিয়ে চলে এসেছি। এই সিলিন্ডারটা খালি রয়েছে, কারণ এই সিলিন্ডারটা আমার শেষ হয়ে গিয়েছে। এখন একটা নতুন সিলিন্ডার, ভর্তি সিলিন্ডার এখন আমাদের রান্না হচ্ছে, সবে নেওয়া হয়েছে, এটা শেষ হয়ে গিয়েছে। তো এই সিলিন্ডারটা এখন আমি দেখাবো যে কোথায় সিলিন্ডারের মধ্যে কোথায় কি লেখা থাকে কি না থাকে। তো আমরা যদি একটু বুঝে শুনে ঠিকঠাকভাবে গ্যাসটাকে ব্যবহার করতে পারি, একটা গ্যাস আমি বললাম 2.5 থেকে 3 মাস বা 3.5 মাসকে আমি চালাতে পারি। এতে করে গ্যাস যেমন অনেক কম খরচ হবে, তেমন কিন্তু আমাদের টাকাটাও অনেক সাশ্রয় হবে। আর তাছাড়া এখন যে গ্যাসের সমস্যা, টাকা দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু আর হবে না। গ্যাসটাও অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথমেই দেখুন গ্যাসের যে সিলিন্ডারটা থাকে এর মধ্যে কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে। যেমন এই দেখুন আমি দেখাচ্ছি আমার সিলিন্ডারের এই যে জায়গাটা লেখা আছে B26। যেহেতু এই সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে তো B26, তো এই যে ডেটটা সালটা রয়েছে 26, অর্থাৎ 26 সালের বি পর্যন্ত কিন্তু আমার এই গ্যাসটার এক্সপায়ারি ডেট রয়েছে। তো এখন এই মুহূর্তে যদি আপনারা সিলিন্ডারটা নেন সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকবে 27, হয়তো A27, D27, B27 এরকম কিন্তু থাকবে। তো সালটা 26, 27, 25 এরকম হতে পারে। আর যদি এ থাকে তাহলে জানবেন মার্চ মাস, আর যদি বি থাকে তাহলে জানবেন জুন মাস, যদি সি থাকে তাহলে সেপ্টেম্বর মাস, আর ডি থাকলে ডিসেম্বর মাস। তো এটা লেখার আছে কিনা আপনারা দেখে নেবেন। আর হচ্ছে ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ওজন। তো এই যে সিলিন্ডারটা রয়েছে সিলিন্ডার গায়ে লেখা থাকবে দেখবেন 14.2 কেজি। আর এই সিলিন্ডারটা একটু আর কি রং উঠে গেছে, একটু পুরনো হয়ে গেছে, যার জন্য হয়তো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে লেখা রয়েছে কোথাও 14.2 কেজি লেখা থাকে। আর এই যে লেখা আছে আর একটা যেটা সিলিন্ডারের ওজন, ওটা গ্যাসের ওজন বললাম, আর সিলিন্ডারের ওজন হচ্ছে 15.7, কোথাও 15.7, কোথাও হয়তো কোনোটাই লেখা থাকে 15.6, তো এরকম থাকে। মোট গ্যাস সমেত সিলিন্ডারটার ওজন হয় 29.98 এরকম কিন্তু থাকে। তো যিনি ডেলিভারি দিয়ে যান বা যখন আমরা গ্যাস আনি ওখান থেকে কিন্তু ওজন করে দেন বা ওনারা বলে দিয়ে যান। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় লক্ষ্য রাখতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা, সিলিন্ডারের মধ্যে ঠিকঠাক ওজনের গ্যাসটা রয়েছে কিনা। তো গ্যাসের ওজনটা তো প্রথমে ঠিকঠাক করে নিতে হবে, তারপরে দেখতে হবে এই সিলটা, মুখে যে এই যে সিলটা
করা থাকে এই যে এটা ঠিকঠাক রয়েছে কিনা। দেখবেন এটা এখন পুরনো বলে আমি মানে এমনি এইভাবে খুলে নিচ্ছি, কিন্তু যখন থাকবে দেখবেন প্রচণ্ড টাইট থাকবে আর মুখে একটা সিল করা থাকবে, একটা চিকচিকে কাগজ দিয়ে অর্থাৎ মোটা আর কি পেপার দিয়ে আর কি এটাকে সিল করা থাকে, যেটাকে আমরা খুলে নিই। তো খুলে নেওয়ার পর যদি আপনারা মনে করেন তো এই মুখে একটুখানি জল দিয়ে দিতে পারেন, কয়েক ফোঁটা জল দিয়ে দেখবেন যদি বুদবুদ হয় তাহলে জানবেন যে লিকেজ রয়েছে, আর যদি বুদবুদ না হয় এমনি এরকম সিম্পল থাকে তাহলে জানবেন কোনো সমস্যা নেই। আর যদি কোনো রকমভাবে সমস্যা হয়, বুদবুদ হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই করে এই গ্যাসের গায়ে হেল্পলাইন নম্বরটা দেওয়া থাকে, তো সেখান থেকে আপনারা ফোন করতে পারেন। তো এখানে আমার আজকে বোঝা যাচ্ছে না সিলিন্ডারের গায়ে, তো মানে প্রত্যেক সিলিন্ডারের গায়ে এগুলো লেখা থাকে। তাছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাসের বই রয়েছে যেটা দিয়ে আমরা বুক করি গ্যাস, তো ওখানে কিন্তু হেল্পলাইন নম্বর দেওয়া থাকে, তো কিছু হলেই আপনারা ফোন করতে পারেন। তো এবার এই মুখটাকে খোলার পর এই যে একটা দড়ি থাকে, দড়িটা দিয়ে টান দিলেই উঠে আসে। তো উঠে যাওয়ার পর এখানে যে ওভেন থেকে যে পাইপটা আছে তার যে রেগুলেটরটা থাকে, সেই রেগুলেটরটাকে এইভাবে একটু হালকা করে তুললে, যারা লাগান তারা প্রত্যেকেই জানেন, আপনারা বলে দিতে হবে না, একটু এরকম আঙুল দিয়ে চাপ দিলে উঠে যায়। তো তারপরে এর মধ্যে লাগিয়ে একটু চেপে দিলেই চেপে যায়। তো এই রেগুলেটরটাকে লাগিয়ে নিতে হবে। আর সবসময়ই আপনারা মানে যখনই রান্না করবেন যে জায়গাতে চেষ্টা করবেন সিলিন্ডারের থেকে ওভেনটা যেন ওপরে থাকে, উঁচুতে থাকে, আর সিলিন্ডারটা যেন নিচের দিকে থাকে। অনেকে রান্না করেন, অনেক বাড়িতে দেখেছি সিলিন্ডারের পাইপ থেকে হয়তো ওভেনটা নিচে রয়েছে রান্না করছে, তো ওইভাবে রান্না করবেন না, কারণ ওটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে ওভেনটা যেন ওপরে থাকে, সিলিন্ডারের থেকে পাইপটা ওপরের দিকে যাবে। তো তারপরে এই যে সিলিন্ডারের মুখ থেকে যে পাইপটা বেরোচ্ছে রেগুলেটরের কাছ থেকে কিংবা ওভেনের মুখে যে জায়গাটা থেকে জুড়ছে পাইপটা, তো ওই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন যে ঠিকঠাক রয়েছে কিনা, কোনো রকমভাবে লিকেজ হচ্ছে কিনা, কিংবা ওটা কিন্তু একটু ভালো মানের পাইপ সবসময় লাগানোর চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। আর বছরে একবার হলেও কিন্তু চেক করে নেবেন, যদি কোনো কারণে লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো বিপদ যখন তখন হতে পারে। আর গ্যাস আমাদের খুব তাড়াতাড়ি খরচও হয়ে যেতে পারে, কারণ লিকেজ থাকলেই তো গ্যাস বেরিয়ে যাবে, তো খরচ তার বেশি হবে, আমরা হয়তো বুঝতে পারবো না, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এরপরে আমি যে জিনিসটা যাবো সেটা হলো গ্যাসের বার্নার। তো গ্যাসের বার্নারটাকে তো সবসময় পরিষ্কার রাখতে হবে। তো কিভাবে গ্যাসের বার্নারটা পরিষ্কার রাখবেন, গ্যাসের বার্নার যত পরিষ্কার থাকবে, ঝকঝকে হবে, তত কিন্তু গ্যাসটা মানে তাড়াতাড়ি বেরোবে, এমনকি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যত নোংরা লেগে থাকবে, ফুটোগুলো বার্নারে বন্ধ হয়ে থাকবে, তখন কী হবে, রান্না দেরি হবে, গ্যাস বেশি খরচ হবে। তো সেক্ষেত্রে গ্যাসের বার্নারটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। তো গ্যাসের বার্নার আমরা কীভাবে পরিষ্কার করবো খুব সহজে তাড়াতাড়ি, সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। যে আমি এখন ওভেনের কাছে চলে এসেছি, তো ওভেনটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এই যে পুরো ওভেনটা আর এই যে রান্না করার পর এই যে জায়গাগুলো বা এই যে ঝিঁকগুলো, এগুলোকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটার ভিডিও আমি পরে একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন। তো এই যে এগুলো রয়েছে, এগুলো কিন্তু সম্ভবত থাকে না, আজকে দেখানোর জন্যই আমি দেখাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে জানানোর জন্য, যদি এইগুলো পরিষ্কার করা নিয়ে যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই করে জানাবেন, আমি বলে দেবো। আজকে শুধু আমি বার্নারটা দেখাবো। দেখুন এই বার্নারগুলো তো ঠিকঠাক রয়েছে। এই যে বার্নারটা, এটার গায়ে কিন্তু প্রচণ্ড তেল ছিটের দাগ রয়ে গেছে। এই দেখুন, তেল আর ময়লা একসাথে জমে একটা কিন্তু অন্যরকম দাগ চলে এসছে। তো এটার ভিতরের রঙ আর বাইরের রঙটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এটাকে কিভাবে পরিষ্কার করে নেবেন, রান্না করতে করতে যখন এই যে ফুটোগুলো দেখুন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তেল আর ময়লা জমে থাকার কারণে, তো এটাকে কিভাবে ঝটপট পরিষ্কার করে নেব সেটা এবার দেখাই। একটা বাটি নিয়েছি, তার উপরে বার্নারটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ইনো দিয়ে দেবো, যে ইনোগুলো আমরা খাই, তো সেই ইনোই দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু একটা ছোটো মতো নিয়েছি সেজন্য আমি অল্প করে দিয়ে দিলাম, 1 চামচের মতো। এবার এর ওপর দিয়ে দেবো আমি ভিনিগার, অল্প করে একটু ভিনিগার দিয়ে দেব, দিয়ে মিনিট 5 জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। আরও একটা পদ্ধতিতে করা যায়, যেটা হারপিক দিয়ে, পাতিলেবু দিয়ে, আর তার উপরে একটু বেকিং সোডা দিয়ে আর হালকা গরম জল দিয়েও এটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। এই 2 রকম পদ্ধতিতে করা যায়, যার যেটা সুবিধা হবে হাতের কাছে থাকবে সেটা দিয়ে করে নেবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে কিন্তু নরম হয়ে গেছে। আর এদিকে আমি একটা ক্রসবাইটের জালি নিয়েছি, তো এটা দিয়ে এইভাবে এবার ঘষতে থাকবো। এই দেখুন, ঘষতে ঘষতে কী হবে, এগুলো উঠে যাবে ময়লাগুলো, আর এগুলো পরিষ্কার হয়ে যাবে। ভিতরের কালারটা কত সুন্দর আসছে দেখছেন।
হ্যাঁ মুখে লেগেছে। 2 মিনিটের মধ্যে বান্নাটা দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। প্রত্যেকটা ফুটো বার্নারের একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, পুরো এপার থেকে ওপারে ফুটোগুলো দেখা যাচ্ছে, যার ফলে এই ছোট বার্নারেও কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রান্না করে নেওয়া যাবে। ভাতের মতো ভাত কিন্তু এই ছোট বার্নারেও তৈরি হয়ে যাবে, ভাতের মতো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে জলটা দেখুন কতটা নোংরা বেরিয়েছে। তো এইভাবে আপনারা ঝটপট বার্নারগুলো পরিষ্কার করে নেবেন। এবার আমি রান্না করার সময় ছোট ছোট কয়েকটা টিপস যে আপনারা মানবেন সেগুলো বলে দেব, যেগুলোর ফলে গ্যাস কিন্তু খুব কম খরচ হবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যে জায়গাতে করে রান্না করবেন, সে হাঁড়ি কড়া গামলি যাই কিছু হোক না কেন, সেটা কিন্তু একটু খেলানো জায়গা নেবে। ঠিক দেখুন এর তলাটা, এই যে আমি একটা গামলা টাইপের নিয়েছি, এর তলাটা যে খেলানো, আগুনটা যেন মাঝখান বরাবর ভালোভাবে পায়। তো এমন ছোট জায়গাতে বেশি রান্না করছেন আর গ্যাসটা একদম হাই করে দিয়েছেন, তো আগুনগুলো চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে, তো তখন কিন্তু গ্যাসটা মানে অপচয় হচ্ছে, তো গ্যাসটা আসল কাজে লাগছে না। তো এরকম খেলানো বড় জায়গা নেবেন আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে রান্না করবেন, হাইতে দিয়ে রান্না করবে না, তখন গ্যাসটার অপচয়টা কিন্তু কম হবে। তো এইভাবে এরকম জায়গা নিয়ে নেবেন, নিয়ে রান্না করবেন। এবার আপনারা হয়তো সবাই জানেন, বলবেন হয়তো দিদিভাই কেন এগুলো বলছেন, তাও যারা জানেন না তাদের জন্য বলবো। তো যখনই আপনারা রান্না করবেন, সে ডাল বা যে কোনো সিদ্ধ জিনিস, ভাত ডাল এরকম কোনো জিনিস, খিচুড়ি, তো তখন আপনারা কি করবেন, ডাল আর চালটাকে কিন্তু অবশ্যই করে একটু আগে 10-15 মিনিট 20 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন, তারপরে রান্না করবেন। আর রান্না করার সময় সব সময়ের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কারণ উনার নয় যে যত খুশি জল দেবো আর যত খুশি সেদ্ধ করব আর মানে আগুন জোরে দিয়ে দেবো আর তাড়াতাড়ি ফুটে যাবে, এমনটা নয়। গ্যাসে রান্না করতে গেলে পরিমাণ মতো অল্প জল দিতে হবে আর অবশ্যই করে ঢাকনা দিয়ে রান্না করতে হবে, তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখনই এরকম ওপরে ঢাকনাটা দেবেন, একটা বাটিতে করে হোক আর যে কোনো জায়গাতে করে গ্লাসে করে হোক জল নিয়ে তার উপরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো রান্নাতে তরকারিতে বিশেষ করে গরম জল দিলে সেই রান্নার স্বাদ যেমন বেশি ভালো পাওয়া যায়, তেমন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা জলটা গরম হতে যতটা সময় নেবে, তার থেকে গরম জল দিয়ে যদি আমরা রান্না করি তাহলে সময়টা কম লাগবে। তো সেক্ষেত্রে এই ঢাকনার ওপরে কিন্তু যদি আমরা জলটাকে গরম করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাহলে সব কিছু ঢাকনা দিয়ে রান্না করছেন। আর কখনো হয়তো রুটি করছেন, রুটির সাথে তরকারি করবেন, তো রুটি হয়ে গেছে, তাওয়াটা গরম রয়েছে, তার উপরেও কিন্তু আপনারা একটা বাটি বসিয়ে জলটা গরম করে নিতে পারেন। আবার একটু বেশি চেষ্টা করবেন গ্যাসে রান্না করার সময়, বিশেষ করে এই সময়টাতে যেহেতু গ্যাসটা একটু কম পাওয়া যাচ্ছে, তো এই সময় আমাদের একটু বুঝে শুনে চলতে হবে। তো প্রেসার কুকারে রান্নাটা একটু বেশি পরিমাণে করলে ভালো হয়, সে তরকারি হতে পারে, ডাল হতে পারে, কখনো কখনো ভাতও কিন্তু করা যায়। তো যাই হোক, প্রেসার কুকারের ব্যবহার আমাদের বেশি করে করতে হবে। কোনো ভাজাভুজিতে আমরা কি করব, একটু লবণ জলের মধ্যে সেই সবজিগুলোকে কেটে রেখে দেবো, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কিংবা একটু সবজিগুলো ছোট ছোট করে কাটার চেষ্টা করব, যেমন আলু, তো যে জিনিসগুলো সেদ্ধ হতে একটু সময় যায়, গাজর, তো এগুলোকে একটু ছোট ছোট করে কাটবো। তো নিজেরা যত কম মানে গ্যাসটাকে খরচা করে তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো, নিজেদের জন্য ভালো। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের মানতে হবে। গরম জলের জন্য কিন্তু আপনারা ফ্ল্যাক্স ব্যবহার করতে পারেন, যারা দুবেলা রান্না করবেন, কিংবা হয়তো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে ঘন ঘন গরম জল লাগে, তো অনেক বড়জনেদেরও গরম জল লাগে। কখনো কখনো তো স্নান করবো, স্নানের সময় তো রান্না করছি, তরকারি করছি, কড়ার মধ্যে একটা থালা চাপা দিয়ে দিয়েছি, তো তারপরে হয়তো একটু গরম জল বসিয়ে দিলাম, তো সেইভাবে গরম জল করে নেওয়া যায়। আবার ফ্ল্যাক্সের মধ্যেও যদি আমরা গরম জল করে রাখি, বা চা হয়তো যারা একটু ঘন ঘন খান, যদি রেখে দিতে পারি ফ্ল্যাক্সের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু 3 বারের জায়গায় সেটা একবারে কাজটা হয়ে যাবে, তাতে আমরা কিন্তু গ্যাসটা সাশ্রয় করতে পারবো। আর তাছাড়া একদিনে নিশ্চয়ই আমরা সাশ্রয় করবো না, এইভাবে 1 মাস 2 মাস যদি আমরা একটু একটু করে গ্যাস বাঁচাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আরও 15 দিন বা 1 মাসের গ্যাস কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারবো। তো এইভাবে কিন্তু বেশ অনেকটা দিন হয়ে যাবে একটা সিলিন্ডার। তো আপনারা একটু মাথায় রেখে, একটু মানে ভাবনা চিন্তা করে যদি রান্না করেন, গ্যাসটা বাঁচানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু এইভাবেও রান্না করে গ্যাস বাঁচিয়ে নেওয়া যায়। তো যাদের ছোট ফ্যামিলি, তারা আরামসে 3 থেকে 3.5 মাস একটা সিলিন্ডার করে নিতে পারে। হয়তো আজকের ভিডিওতে আমি অনেক কিছু বলে ফেলেছি, আপনাদের কাছে সব বকবক মনে হতে পারে, হয়তো অনেকটা বকবকানি মানে অনেকের কাছে মনে হতেই পারে। তো যাই হোক, যাই বলুন, এই জিনিসগুলো করলে কিন্তু আমাদের নিজেদেরই উপকার হবে। আর যারা বিশেষ করে গ্রামের দিকে রয়েছে, যাদের বাড়িতে জ্বালানির কোনো সমস্যাই নেই, তারা একটু চেষ্টা করবেন জ্বালানি রান্না করার। তো যখন একদম জ্বালানি রান্না না করলে নয়, তখন আপনারা
এইভাবে গ্যাস বাঁচান। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। এইভাবেই আমার নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকুন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগ।